নদীর জলরাজ্যে ঝিনুকমালা নামের একটি সুন্দর মিষ্টি জলপরী বাস করত। জলরাজ্যের সকলেই সেই পরীকে অনেক ভালোবাসতো। ঝিনুকমালা পিসি, ও ঝিনুকমালা পিসি, আর কত ঘুমাবে? উঠো উঠো। সেই ছোট্ট জলপরীর ডাকে ঝিনুকমালা জেগে ওঠে আর বিছানায় উঠে বসে বলে, ওরে দুষ্টু মেয়ে, তুই আজকেও দেখি আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছিস। প্রতিদিন আমার জন্য গোলাপ আনতে কি তোর ভালো লাগে? কেন দেব না পিসি বলো? তুমি তো কত ভালো, সবাই কত উপকার করো। তোমাকে দেব না তো কাকে দেব বলো তো? ঝিনুকমালা যখনই সে ছোট্ট জলপরীর সাথে কথা বলছিল, তখনই জলের মধ্যে একটি ছোট্ট টুনি পাখির কিচিরমিচির শব্দ শুনছিল। আর পরী তার ডাক শুনে বলে, একি, এই পাখিটা এভাবে ডাকছে কেন? যাই গিয়ে দেখি তো কি হয়েছে ওর। এ কথা বলে ঝিনুকমালা পানির উপরে চলে আসে আর দেখে একটা দুষ্টু ডাইনি সেই ছোট্ট পাখিটিকে চেপে ধরে আছে। ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমাকে। হা 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 হা, ছোট টুনি পাখি, আজ তোকে কেউ বাঁচাবে না। কতদিন হলো আমি পাখির মাংস খাই না, আজ তোকে খেয়ে আমার শখ পূরণ করবো। এ কথা বলে সেই এক চোখে ডাইনি যেই না পাখিটিকে খেতে যাবে, তখনই ঝিনুকমালা তার জাদু দিয়ে ডাইনির দিকে তীর ছুঁড়ে মারে। কে কে কার এত বড় সাহস আমার দিকে তীর ছুঁড়ে মারলো? কি রে, এ কি ঝিনুকমালা তুই? হ্যাঁ আমি। তোর এত বড় সাহস, তুই কে না একটা নির্দোষ পাখিকে খেতে যাচ্ছিস? যা এখান থেকে চলে যা বলছি। আমি থাকতে তুই কারো ক্ষতি করতে পারবি না। চলে যা, না হলে তোকে আরো তীর ছুঁড়ে মারবো। কাজটা তুই মোটেও ঠিক করলি না ঝিনুকমালা, এর শাস্তি আমি তোকে দিয়েই ছাড়বো। এ কথা বলে সেই একচোখা ডাইনি জলের মধ্যে আবার ডুব দেয়। আর তখনই টুনি পাখি বলে ওঠে, ঝিনুকমালা, ভাগ্যিস তুমি ঠিক সময় এসেছিলে, নয়তো আমার যে কি হতো। ওই একচোখা ডাইনি তো আমাকে খেয়ে ফেলতো। তুমি খুব ভালো ঝিনুকমালা, তুমি খুব ভালো। আমি থাকতে কারো কোনো ক্ষতি হতে দেব না। তুমি নিশ্চিন্তে বাড়িতে চলে যাও, আমি যাচ্ছি। এ কথা বলে ঝিনুকমালা জলের তলদেশে চলে যায়। আর তখনই ঝিনুকমালার কাছে একটি নাগিন আসে। ঝিনুকমালা, ঝিনুকমালা, আমি তোমার কাছে আসছিলাম। আমার ছেলেটা বড্ড অসুস্থ, কিছুতেই সুস্থ হচ্ছে না। তুমি একটা উপায় বলে দাও না, যদি আমার ছেলেটা সুস্থ হয়ে ওঠে। তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে অবশ্যই সুস্থ হয়ে উঠবে। এ কথা বলে ঝিনুকমালা একটি মুক্ত নিয়ে আসে আর সেই মুক্ত নাগিনের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও মুক্ত, এই মুক্ত তোমার ছেলের কপালে ছোঁয়ালে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। তোমার মতো এত উপকারী জলপরি আমি আর কখনো দেখিনি। তুমি অনেক ভালো জলপরি। এ কথা বলে নাগিন সেখান থেকে চলে যায়। আর যাওয়ার পথে সেই একছোকা ডাইনি নাগিনকে ঘিরে ধরে। তোর হাতে কি সুন্দর নীল মুক্তটা, দে আমাকে দে বলছি ওটা। না, আমি কিছুতেই তোকে এই মুক্ত দেব না। এটা আমাকে ঝিনুকমালা দিয়েছে। তুই তো আর ঝিনুকমালার মতো কারো উপকার করিস না। তুই তো শুধু শুধু অন্যের ক্ষতি করার চিন্তায় থাকিস। চারদিকে শুধু ঝিনুকমালা আর ঝিনুকমালা। আমি যখনই কোনো কাজ করতে যাই, তখনই ওই ঝিনুকমালা এসে আমাকে আটকে দেয়। আজ আমি আর কাউকে ভয় পাবো না। ওই মুক্ত তোর হাত থেকে আমি নিয়ে ছাড়বো। এ কথা বলে এক চোখে ডাইনি জাদু শক্তি দিয়ে দড়ি নিয়ে আসে আর সেই দড়ি দিয়ে নাগিনকে বেঁধে ফেলে। ছাড় ছাড় বলছি, আমাকে ছেড়ে দে বলছি। এবার দেখি ওই নীলমুক্ত নিতে তুই আমাকে কি করে বাধা দিস। ডাইনি, এই নীলমুক্ত তুই নিস না। এই নীলমুক্ত দিয়ে আমি আমার সন্তানকে ভালো করে তুলবো। আমাকে যেতে দে বলছি। এসব শোনার পরেও ডাইনি তার কোনো কথাই শুনে না আর তার হাতটা যেই না নীলমণির দিকে এগিয়ে দেবে, তখনই ঝিনুকমালা সেখানে চলে আসে আর ডাইনির হাত ধরে ফেলে আর ডাইনিকে রাগান্বিত স্বরে বলে, তুই আবার একজনের ক্ষতি করার চেষ্টা করছিস? এখনো সময় আছে, তাই তোকে বলছি শুধরে যা। তুই আবার আমাকে বাধা দিতে এসেছিস? আমার কপালে করুণ পরিণতি নেই, বরং তোর কপালে কোন পরিণতি আছে। এ কথা বলে ডাইনি জাদু করে তলোয়ার নিয়ে আসে আর ঝিনুকমালাকে বলে ওঠে, আজ তোর সাথে আমি যুদ্ধ করব। তোকে আজ আমি শেষ করেই ছাড়বো। তুই আমাকে শেষ করবি? পারবি না, কখনোই পারবি না। এ কথা বলে ঝিনুকমালা জাদু করে তলোয়ার নিয়ে আসে
আর তারা দুজনে যুদ্ধ করতে থাকে। এক পর্যায়ে ডাইনির হাত থেকে তলোয়ার পড়ে যায় আর ডাইনি বলে ওঠে, না না, এর সাথে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এর সাথে পেরে উঠছি না। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এ কথা বলে একচোখা ডাইনি সেখান থেকে চলে যায়। আর তার এমন কাণ্ড দেখে ঝিনুকমালা হাসতে হাসতে বলে ওঠে, এখন পালিয়ে গেলে কোথায়? মনে সাহস থাকলে সব কিছুতে জয়লাভ করা যায়। এ কথা বলে ঝিনুকমালা তার জাদু শক্তি দিয়ে নাগিনের শরীর থেকে রশি খুলে দেয় আর তাকে মুক্ত করার সঙ্গে সঙ্গে নাগিন কাঁদতে কাঁদতে বলে ওঠে, তোমাকে আবারও অনেক ধন্যবাদ ঝিনুকমালা। তোমার কারণে আমি আবারও ওই ডাইনির হাত থেকে বেঁচে গেলাম। হয়েছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এখন কথা না বলে তাড়াতাড়ি তোমার ছেলের কাছে গিয়ে তোমার ছেলেকে সুস্থ করে তোলো। এ কথা বলে নাগিন সেখান থেকে চলে যায়। অন্যদিকে একচোখা ডাইনি রাগে ফুঁসতে ফুঁসতে ছটফট করতে থাকে আর বলে, চারিদিকে শুধু ঝিনুকমালা আর ঝিনুকমালা। ওই ঝিনুকমালা যদি এই রাজ্য বিস্তার করে নেয় তাহলে তো আমি কোনোদিনও এই রাজ্য দখল করতে পারবো না। না না, আমাকে আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। এ কথা বলে একচোখা ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর সে গিয়ে ঝিনুকমালার কক্ষে প্রবেশ করে আর গৃহে প্রবেশ করে দেখে রাজকন্যা ঝিনুকমালা তার বিছানায় শুয়ে আছে। ঘুমা ঘুমা, এই ঘুমই তোর শেষ। এই ঘুম থেকে তুই আর উঠতে পারবি না। বড্ড চালিয়েছিস আমাকে, আর তোকে আমি সহ্য করতে পারবো না। এ কথা বলে একচোখা ডাইনি ঘুমন্ত ঝিনুকমালার উপরে জাদু প্রয়োগ করে আর ঝিনুকমালা তার জাদুতে আটকা পড়ে যায় আর সঙ্গে সঙ্গে সে ঘুম থেকে জেগে ওঠে। আরে আরে আরে, কে কে বেঁধে রেখেছে আমাকে? আরে ডাইনি, তুই ছাড় ছাড় বলছি, ছাড় আমাকে। তোর এত বড় সাহস হলো কি করে তুই আমার উপর জাদু প্রয়োগ করিস? হা 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 হা, দুঃসাহসের কি দেখলি? এবার তোকে মেরে এই রাজ্য আমি দখল করে নেব। হি 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 হি। এ কথা বলে একচোখা ডাইনি জাদু করে একটি তলোয়ার নিয়ে আসে আর তখনই সেখানে সেই ছোট্ট জলপরি একটি গোলাপ ফুল নিয়ে আসে। কি ঝিনুকমালা পিষ্টে, তোমার কি হয়েছে? জলপরি, তাড়াতাড়ি তোর হাতের গোলাপটা ছুঁড়ে মার, আর দেরি করিস না। ছুঁড়ে মার তাড়াতাড়ি। ঝিনুকমালার কথা শুনে ছোট্ট জলপরি তাড়াতাড়ি করে গোলাপ ফুলটা ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে গোলাপ ফুলটা একটি তলোয়ারে পরিণত হয় আর সেটি ঝিনুকমালা ধরে ফেলে। এমন সময় সেই ডাইনি ঝিনুকমালাকে তলোয়ার দিয়ে আঘাত করতে যায়। অমনি ঝিনুকমালা তার হাতে থাকা তলোয়ার দিয়ে ডাইনিকে আঘাত করে। আমার চোখ গেল গেল। শয়তান জলপরি, আমি আমার এক চোখ নিয়ে বেঁচেছিলাম আর তুই আমার বেঁচে থাকার একমাত্র প্রদীপটা নিভিয়ে দিলি। আমার আর জলরাজ্য দখল করা হলো না। এ কথা বলে একচোখা ডাইনি সেখানেই মারা যায় আর ডাইনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ঝিনুকমালার শরীর থেকে বাঁধন খুলে যায় আর ডাইনির মৃতদেহ দেখে ঝিনুকমালা বলে ওঠে, কখনো ক্ষমতার অপব্যবহার করে কারো মন জয় করা যায় না। মন জয় করা যায় সবার সাথে ভালো ব্যবহার করে, তাদের উপকার করে। জলপরি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ সোনা, আমি ঠিক আছি। ভাগ্যিস তুই ঠিক সময় এসেছিলি। এখন চল তো, আমার সাথে পুরো রাজ্য ঘুরবি চল। যারা বিপদে পড়েছে তাদেরকে যে সাহায্য করতে হবে। এসব কথা বলে ঝিনুকমালা ছোট্ট জলপরীকে নিয়ে রাজ্য ঘুরতে যায় আর আগের মতো ভালোবেসে সবাইকে সাহায্য করতে থাকে। খেতে শুরু করে দিল আর কিছুক্ষণের মধ্যেই ওদের পেট ভরে গেল। এবার অনেক হয়েছে, আর একটা আমও আমি খেতে পারবো না। আমিও, কিন্তু আমরা এই আমগুলো নিয়ে কি করব? কি করা যায় বলতো? তোর বাবাও তো এখন বাড়িতে নেই, নয়তো তোর বাবাই সব আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আনতো। তার জন্য বাবার কি প্রয়োজন আছে? আমি এই আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসব। তুই এখনো অনেক ছোট, একা একা বাজারে যাবে কি করে? আর জঙ্গলে যদি চোর ডাকাতেরা এসব কিছু নিয়ে নেয় তখন? মা, আমি সমস্ত চোর বদমাশদের মজা দেখিয়ে দেব। চলো তো, আমি সন্ধে অবধি আমগুলো বিক্রি করে ফিরে আসব, ঠিক আছে? চঞ্চল চিল্লু আমগুলো নিয়ে বাজারের দিকে রওনা দিল।
কিন্তু তার মায়ের কথা অনুযায়ী জঙ্গলে দুটো চোর বসেছিল। শুয়ে পড় আমার চোরের রাজা, শুয়ে পড়, এবার বুঝলি? বুদ্ধ লোক একটা। তুই আমাকে বুদ্ধ বললি? তোর এত বড় সাহস! না না গুরু, আমি তো আপনার প্রশংসা করছিলাম। প্রশংসা করছিলিস নাকি গালাগালি দিচ্ছিলিস? আরে গুরু, ওই দেখো তোমার শিকার এগিয়ে আসছে। চিল্লুকে নিজেদের দিকে আসতে দেখে গুড্ডুর আমার গাট্টু দাঁড়িয়ে পড়ল। আরে এবার আমি কি করব? আমার বউ বাচ্চা 1 সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে। আরে আহা, আমার তো মরে যাওয়া উচিত। আমি যে আমার বউ বাচ্চাকে ভরপেট খাওয়াতেও পারি না। আরে গুরু, তুমি এত চিন্তা করছো কেন? তোমার সাহায্যের জন্য উপরওয়ালা নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবে। আরে কাকু, আমি কি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি? তুমি কি আমায় কয়েকটা আম দিতে পারো খাওয়ার জন্য? চিল্লু খুব চালাক, ও একটু ভাবনা চিন্তা করলো। কাকু, আমি আপনাদেরকে এর থেকেও বেশি সাহায্য করতে চাই। আমি তো আসলে আপনাদের সোনার মুদ্রা দিতে চাই। হ্যাঁ, তোমার কাছে কি সত্যি সোনার মুদ্রা আছে? না না, কিন্তু আমি আপনাদেরকে সোনার মুদ্রা পাইয়ে দিতে পারি। সেটা কিভাবে? আমি এই আমগুলো বাজারে নিয়ে যাব, আর তার বিনিময়ে সোনার মুদ্রা পাবো, যেগুলো আপনাদের দিয়ে দেব। এই আমগুলোর বদলে তোমাকে সোনার মুদ্রা দেবে কে? চলুন, আমি বলছি, কিন্তু আপনাকে এই আমের ঝুড়িটা নিজের মাথায় করে বাজার অবধি নিয়ে যেতে হবে, কারণ আমি তো ছোট বাচ্চা, তাই না? আমি তো এত ওজন তুলতে পারবো না। যদি আপনি এই ঝুড়িটা তুলে নেন, তাহলে সমস্ত সোনার মুদ্রা আপনার। এই কিরে গাড্ডু, এই ঝুড়িটা মাথায় নে। কি বলো গুরু, আমি কেন তুলবো? সোনার মুদ্রা তো তুমিই পাবে, তাহলে তুমিই তোলো। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? ছেড়ে দাও, ছেড়ে দাও গুরু, এই তুলছি, আমি নিচ্ছি তো আমি। এরপর গাট্টু আমের ঝুড়িটা মাথায় তুলে নিল আর সবাই মিলে বাজারের দিকে রওনা দিল। বাজারে গিয়ে তিনজনে মিলে একটা জায়গায় বসে পড়ল। আম 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 আম, জাদুর আম, জাদুর আম। যে দামেই এগুলো কিনবেন কম মনে হবে। জাদুর আম, জাদুর আম, আম নিয়ে যান আম। চিল্লুর কথা একজন পণ্ডিত শুনতে পেলেন। আসুন আসুন মহারাজ, জাদুর আম নিয়ে যান। আরে আরে আরে, এই আমগুলোর মধ্যে কি এমন থাকতে পারে? এগুলো তো সাধারণ আম। তোমার তো এগুলো আমাকে দান করে দেওয়া উচিত। মহারাজ, যদি এই আমগুলো আপনাকে দান করতে পারতাম তাহলে তো অবশ্যই দিতাম, কিন্তু এই জাদুর আমের একটা রহস্য আছে। এই আম গাছটা হঠাৎ একদিন মাটি ফেটে বেরিয়ে এলো, আর তাতে একসঙ্গে অনেক আম ধরেছিল। আর মহারাজ, আপনি জানেন, এই আমগুলো আমি 2 সপ্তাহ আগে পেরেছিলাম, কিন্তু দেখেন এখনো এগুলো একদম টাটকা আছে। আমি এই আমগুলো তো রাজা মশাইয়ের কাছে নিয়ে গিয়ে ভালো পুরস্কার পেতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা ছোট বাচ্চা, তাই না? আমি রাজা মশাইয়ের কাছে কি করে যাব? তাই জন্যই এখানে বিক্রি করছি। যদি আমি এই আমগুলোকে কিনে রাজার কাছ থেকে অনেক বড় পুরস্কার নেই, এই এই কত দাম এগুলোর? কাকু, এই ঝুড়িটার দাম 30টা স্বর্ণ মুদ্রা। এ তো দেখছি দামটা অনেক বেশি, কিন্তু রাজার পুরস্কার তো এর চেয়েও অনেক বেশি দাম হবে। ঠিক আছে, দিয়ে দাও। এদিকে গুড্ডুর আমার গাট্টু চিল্লুর বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। তারপর তিনজন মিলে সোনার মুদ্রা ভাগ করতে লাগলো। 10টা হলো আমার, এই 10টা হলো তোমার, আর এই 10টা গাট্টুর। না না, আমার তো সোনার মুদ্রা চাই না। আমি এই মুদ্রাগুলো তাকেই দিতে চাই যার শক্তি সবচাইতে বেশি। দাও এগুলো, তাহলে আমাকে দাও।
গুরু, তোমার চেয়ে তো আমার শক্তি বেশি। আচ্ছা, তাহলে এই নে। দুজন চোর নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো আর চালাক চিল্লু সব সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। পেলাম না, ঈশ্বর যে আমাদের কপালে কি লিখে রেখেছেন। এভাবে হতাশ হয়ে যেও না গো। আমি বলি কি, তুমি না হয় পাশের গ্রামে গিয়ে কাজ খোঁজো, পাশের গ্রামে নিশ্চয়ই কোনো তুমি কাজ পেয়ে যাবে। কিন্তু গিন্নি, পাশের গ্রামে যাওয়ার পথ তো ওই একটাই, আর নদীর ধারের ওই নিস্তব্ধ পথ দিয়ে তো কোনো মানুষের যাতায়াত নেই। ওই পথ দিয়ে যদি পাশের গ্রামে যাওয়ার সময় কোনো বিপদ হয়, ভয় পেয়ে ঘরের কোণে লুকিয়ে থাকলে কি আর জীবন চলবে বলো তো? ভয়কে তো জয় করতে হবে নাকি? গীতালির কথায় সুরেশ বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সংসারের ভারে যে সুরেশ বেশ অসহায় হয়ে পড়েছে। আর কোনো ভাবনা চিন্তা নয় গিন্নি, আমি ঠিক করেছি আমি পাশের গ্রামে গিয়ে কাজ খুঁজবো। ঈশ্বর তোমার উপর সহায় হোক। ঘরে কিছু মুড়ি আর কলা আছে, দাঁড়াও আমি তোমাকে পুটলিতে বেঁধে দিচ্ছি, পথে খিদে পেলে খেয়ে নিও। এরপর গীতালি কলা মুড়ি বেঁধে দেয়, আর সেই পুটলি নিয়ে সুরেশ রওনা দেয়। আর নদীর ধারে নিস্তব্ধ পথ দিয়ে যেতে যেতে সুরেশের শরীর শিউরে ওঠে, আর ভয়ে ভয়ে সেই পথ পাড়ি দিয়ে সুরেশ পাশের গ্রামে যায়। আর ওই গ্রামে গিয়ে কাজও খুঁজে পায় সুরেশ। আর সারাদিন কাজ করে সুরেশ যে কটা টাকা পায় তা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু নদীর ধারে আসতে না আসতে সুরেশ ক্লান্ত হয়ে পড়ে। বেশ কদিন পর আজ কাজ পেয়েছিলাম, খাওয়া দাওয়া ছেড়েই কাজ করেছি, আর হাতে টাকা পেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন তো খিদে পেটের মধ্যে ইঁদুর ছোটাছুটি করছে। না, কোথাও বসে একটু খেয়ে নেই, গিন্নি তো আমাকে কলা আর মুড়ি দিয়েছিল। এরপর সুরেশ একটা গাছের নিচে বসে আর পুটলি থেকে খাবার বের করে খেতে শুরু করে। আর তখনই সেখানে একটা বানর আসে। খাবার খাচ্ছ গো? আমাকে একটু খেতে দেবে? আমি যে বড্ড ক্লান্ত গো। দাও না, দাও না আমার একটু খাবার। বানরের কথা শুনে সুরেশের অনেক মায়া হয়, আর সুরেশ বানরকে একটা কলা খেতে দেয়। আর কলাটা খেতেই বানরটা একটা পরীতে পরিণত হয়। এ কি কাণ্ড, ছিলে বানর আর হলে পরি, তাও আবার একটা কলা খেয়ে। আমার দেওয়া কলার এত জোর, একটা বানরকে কি না পরি বানিয়ে দিল। না গো না, তেমনটা নয়, আমি আসলে একটা পরী ছিলাম। জানো তো, এক তান্ত্রিকের অভিশাপে আমি বানর হয়ে গিয়েছিলাম। আর তান্ত্রিক আমাকে বলেছিল এই পথের কোনো পথচারী যদি দয়া দেখিয়ে আমাকে খাবার খেতে দেয় তবে আমি আমার রূপ ফিরে পাবো। কিন্তু এই পথে এতদিন কোনো পথচারী আসেনি। অবশেষে আজ ঈশ্বরের কৃপায় তুমি আজ এখানে এলে, আর তুমি দয়া দেখিয়ে আমাকে খাবার খেতে দিলে, তাই তো আমি আমার নিজেরও ফিরে পেলাম গো। আর তার জন্য আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। বলো বলো, তুমি কি চাও আমার কাছে? তুমি যে আমার কারণে রূপ ফিরে পেয়েছো, এজন্য আমি অনেক খুশি। তবে আমার কিছু চাওয়ার নেই, আমি যে খুব সাধারণ একজন দিনমজুর, আমার অভাবের শেষ নেই। কোনটা রেখে কোনটা তোমার কাছে চাইবো বলো তো? ও, তবে এই ব্যাপার, ঠিক আছে, আমি তোমাকে নিজে থেকেই একটা উপহার দিচ্ছি যা তোমার সৌভাগ্যের সহায় হবে। এই কথা বলে পরি জাদু করে একটা সোনার চুলা নিয়ে আসে, আর সেই সোনার চুলাটা সুরেশকে দেয়। এই চুলাটা তুমি নাও, এই চুলার উপর হাঁড়ি রাখলেই হাঁড়ি ভর্তি খাবার চলে আসবে, জানো? আর এই হাঁড়ি ভর্তি খাবারই তোমার সব সমস্যার সমাধান করবে। এসব কথা বলে পরি অদৃশ্য হয়ে যায়, আর সুরেশ সোনার চুলা নিয়ে বাড়িতে যায়। সুরেশের হাতে সোনার চুলা দেখে গীতালি অনেক অবাক ছিল। এ কি গো, কাজ করতে গেলে আর এখন কিনা সোনার চুলা নিয়ে এলে? এই সোনার চুলা কি তোমার মজুরি নাকি? এরপর সুরেশ সোনার চুলার ব্যাপারে সব কথা খুলে বলে।
আর এসব কথা শুনে গীতালি অনেক খুশি হয়। আর গীতালি দ্রুত একটা হাঁড়ি নিয়ে আসে। আর সোনার চূড়ার উপরে হাঁড়িটা রাখতেই হাঁড়ি ভর্তি খাবার চলে আসে। আর এটা দেখে গীতালি বলে, ও মা, সত্যি তো হাঁড়ি ভর্তি খাবার চলে এসেছে দেখছি। আমাদের আর খাবারের অভাব হবে না, তাই না? এরপর থেকে গীতালি আর সুরেশ সোনার চুলার সাহায্যে খাবার নিয়ে আসে আর নিজেদের খাবারের অভাব পূরণ করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। হ্যাঁ গো, বলছি কি, শুধু কি খাবার খেয়ে পেট ভরালে চলবে? সংসারের তো আরো কাজ আছে নাকি? তা বলছিলাম কি, সোনার চুলার সাহায্যে আমরা হাঁড়ি ভর্তি খাবার এনে তো খাবারের দোকান দিতে পারি। আর সেই দোকানে খাবারগুলো বিক্রি করে আমরা আমাদের বাকি চাহিদাগুলো পূরণ করতে পারবো। হ্যাঁ গো গিন্নি, তুমি এটা একদম ঠিক কথা বলেছো। আমি তো এসব আগে ভেবে দেখিনি। আচ্ছা তবে চলো এবার সবকিছু বন্দোবস্ত করে ফেলি। এরপর সুরেশ আর গীতালি মিলে পাড়ার মোড়ে একটা দোকান দেয় আর সোনার চুলার সাহায্যে খাবার এনে দোকানে খাবার বিক্রি করতে থাকে। আর সুরেশের এমন পরিবর্তন গ্রামের মাতবর দিনেশের চোখে পড়ে। হ্যাঁ রে সুরেশ, কদিন আগেও তো তোর পেটে ভাত জুটতো না, মানুষের দাঁড়ে দাঁড়ে খুঁজে খাবার খেতি, আর এখন আবার খাবারের দোকান কি করে দিলি বলতো? এই রহস্যটা কি শুনি? মাতবরের কথায় সুরেশ ভয় পেয়ে যায়। সে সত্যি কথাটা বলারও সাহস পায় না। ততক্ষণে মাতবর সোনার চুলার ওপরে হাঁড়ি ভর্তি খাবার দেখতে পায়। একই আমি কি দেখছি? এ তো দেখছি সোনার চুলা। কিরে, এই চুলা তুই কোথায় পেলি রে? তবে কি এ সবকিছু এই সোনার চুলার কেরামতি নাকি? তবে তো আমার এই চুলা চাই চাই। জানতাম মাতবর সাহেব আপনি আমার সোনার চুলার ওপরে নজর দেবেন, তাই তো আপনাকে সত্যিটা বলতে গিয়েও থমকে গিয়েছিলাম। এ যাই হোক, এবার আমাকে এই চুলাটা দিয়ে দে। তুই যদি এই চুলাটা আমাকে না দিস তবে কিন্তু তোর কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। এই কথা বলে মাতবর সোনার চুলার সামনে যায়। খাবারের হাঁড়িটা ফেলে দিয়ে যেই না মাতবর সোনার চুলাতে হাত দেয়, ঠিক তখনই সোনার চুলার ভেতর থেকে একটা রক্তাক্ত হাত বের হয়ে মাতবরকে সোনার চুলার মধ্যে টেনে নেয়। কিন্তু মাতবরকে আর খুঁজে পাওয়া যায় না। আরে এটা কি হলো? যেমন লোভ করেছে তেমন শাস্তিও পেলো। আর সোনার চুলার সাহায্যে সুরেশ তার খাবারের ব্যবসা চালিয়ে যেতে থাকে আর তার সুখে দিন যাপন করতে থাকে।